আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের আজকে সবাইকে স্বাগতম হালকেনস্টাইনের এইচএসসি টেস্ট পেপার সলভিং ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার ক্লাসে। আমরা আমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এটা নিয়ে আজকে ডিসকাশন করতেছিলাম। আমরা অলরেডি আমাদের পার্ট 1-এ আমরা 12টা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করেছি, সলভ করেছি। এখন আমরা এই পার্টে, সেকেন্ড পার্টে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটা। আচ্ছা, সো প্রশ্ন 13টা দেখবা, বরিশাল বোর্ড থেকে একটা কোশ্চেন আসছে তোমাদের 2022-এ। অলরাইট, 2022-এ একটা কোশ্চেন আসছে যে তোমাকে ফার্স্টে তোমাকে বলা আছে যে সামাজিক ব্যবসাটা কি। আচ্ছা, আমরা জানি যে সামাজিক ব্যবসা বলতে বোঝানো হয় যে ব্যবসায় সমাজের তোমার উন্নতি সাধনে, আর্থিক উন্নয়নের সাধনে যখন সমাজের বিত্তবানরা এগিয়ে আসে দরিদ্রদেরকে সাহায্য করতে। কিভাবে? যে তাদের পুঁজিটা ইনভেস্ট করে, ঠিক আছে, তাদের পুঁজিটা ইনভেস্ট করে তারা কি করে সমাজের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদের যে জমানো পুঁজিটা ইনভেস্ট করে এবং ওইখান থেকে তাদের যে মুনাফাটা হয় সেই মুনাফাটা তারা কি করে সমাজের উন্নয়নের কাজে ব্যবহার করে। ঠিক আছে, তো সামাজিক ব্যবসায়ের তোমার কনসেপ্টটা প্রথমে কে এনেছেন বাংলাদেশে? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল প্রাইজ উইনার। ঠিক আছে, ওনার ভাষ্য মতে যে সামাজিক বিজনেসটা সেটাই হবে যে সমাজের উচ্চবিত্ত মানুষরা যখন তাদের একটা অর্থ দিয়ে, হ্যাঁ, আমাদের নিম্নবিত্ত সমাজে মানুষদের সহায়তা করবেন এবং সমাজের একটা তোমার সমস্যা দূর করবে এবং পাশাপাশি, হ্যাঁ, ওইখান থেকে যে মুনাফাটা অর্জন হবে তারা সেই মুনাফাটা পাবে না, বরঞ্চ তাদের যেই ইনভেস্ট করা যে তোমার অর্থটা আছে সেটা তারা ফেরত পাবে। ঠিক আছে, যেহেতু এটা সামাজিক বিজনেস কেন বলা হলো? সমাজের তোমার একটা সমস্যা দূর করার ক্ষেত্রে। ঠিক আছে, তো সমাজের সমস্যা দূর ঠিকই হবে, মুনাফা অর্জন ঠিকই হবে, কিন্তু এটা কিসের? সব ভোগটা কে করবে? সব আমাদের সমাজের মানুষরা করবে, যারা পিছিয়ে পড়া মানুষ তারা করবে। আর এখানে তোমার যে বিত্তবান যারা মানুষ আছেন তারা কি করবে? তারা সমাজের কাজে এগিয়ে আসবেন। এটাকে সামাজিক বিজনেস বলা হয় বা ব্যবসা বলা হয়। আচ্ছা, খ নম্বরে যেটা দেখবো যে তোমার পণ্যের মালিকানা কি প্রতিবন্ধকতা দূর করে। আমরা জানি যে তুমি যখন কোনো পণ্য ক্রয় করো, হ্যাঁ, মালিকানাটা কিন্তু তোমার থেকে হস্তান্তর হয় ক্রেতা থেকে বিক্রেতার মধ্যে। ঠিক আছে, কোনো প্রোডাক্ট কিনবা, বিক্রেতাকে টাকা দিলে সেই প্রোডাক্টটা তোমাকে দিয়ে দিবে, তখন তুমি সেই প্রোডাক্টের কি মালিক। তো এই ক্ষেত্রে কি দেখা গেল? তোমার সত্যগত উপযোগ তোমার সৃষ্টি হলো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পণ্যের মালিকানা, হ্যাঁ, যে মানে পণ্যের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে কি বাধা দূর করবে? আমার সত্যগত বাধা দূর করবে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিসের বাধা দূর হবে? সত্যগত বাধা দূর হবে। তো চলো এখন আমরা আমাদের উদ্দীপকটা পড়ে ফেলি গ নাম্বার কোশ্চেনের জন্য। জনাব রাজীব নরসিংদীর মাধবদীতে একটি জামদানি শাড়ির কারখানা স্থাপন করেন। মাধবদীতে দক্ষ পোশাক শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে। ঐতিহ্যবাহী জামদানি শাড়ি দেশ ও বিদেশে যথেষ্ট চাহিদা ও সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম দিকে মূলধন সংকটে পড়ে স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানে যোগাযোগ করে সমস্যা সমাধান করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। অলরাইট, এখানে তাহলে পণ্যের মালিকানা হস্তান্তর এটা আমরা পড়ে ফেলেছি। গ নম্বর বলছে জনাব রাজীব মাধবদীতে কারখানা স্থাপনায় পরিবেশের কোন উপাদানকে বিবেচনা করেছেন? উপাদানটা বলতে হবে। আর তুমি কি মনে করো যে প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসা পরিবেশের প্রভাব রয়েছে? উদ্দীপক আলোকে তোমার আলোচনাটা দেখাতে হবে এখানে। আচ্ছা, আমি হাইলাইট করে দেই, এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশের উপাদান। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে উনি জামদানি শাড়ি স্থাপন করেছেন, কারখানা স্থাপন করেছেন, সেই ক্ষেত্রে ওনার কি দক্ষ পোশাক শ্রমিক আছে, আবার স্থানীয়ভাবে বাজারজাত করার সুবিধাও তার আছে, ফলে তিনি দক্ষ শ্রমিকদের মাধ্যমে নিপুণভাবে শাড়ি তৈরি করতে পারছেন। এছাড়া দক্ষতার ফলে তার কম ব্যয়ে বেশি উৎপাদন করতে পারেন। আচ্ছা, এখন আসো, অর্থনৈতিক পরিবেশ হচ্ছে যে পরিবেশে তোমার সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, পুঁজি, হ্যাঁ, ব্যাংক, বীমা, দক্ষ মানব সম্পদ বা দক্ষ জনশক্তি, এই উপাদানগুলো নিয়ে তোমার কাজ করে থাকে ব্যবসা পরিবেশে। সেটা কি? ব্যবসার অর্থনৈতিক পরিবেশ। এখানে তোমার ভদ্রলোকের নাম ছিল জনাব রাজীব। ঠিক আছে, মাধবদীতে তিনি কি করলেন? জামদানি শাড়ির কারখানা স্থাপন করলেন। সেই কারখানা যে স্থাপন তিনি করলেন, সেখানে দেখা যাচ্ছে যে তোমার অর্থনৈতিক পরিবেশের যে একটা প্রভাব এখানে বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। কেন লক্ষ্য করা যাচ্ছে? কারণ তোমার হচ্ছে এখানে
তোমার মনে করো যে দক্ষ যে শ্রমিক তাদের দ্বারাই কিন্তু তোমার কি যে কারখানাটা তোমার কি এটা পরিচালনা করা যাচ্ছে। তোমার শাড়িগুলো তুমি কি কোনো ফল ছাড়া তুমি কি এগুলো তৈরি করতে পারতেছো একমাত্র এই দক্ষ মানব শক্তির কারণে। সো আমি ইজিলি বলতে পারি যে তার এই বিজনেসে অর্থনৈতিক পরিবেশের অনেক সুন্দর একটা প্রভাব আছে, এবং অর্থনৈতিক পরিবেশের সবচেয়ে তোমার কি বলে কনসাইজ, হ্যাঁ, যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার কি দক্ষ জনশক্তি ও মানব সম্পদ। ঠিক আছে। আচ্ছা, ঘ নাম্বার এখন হচ্ছে আমার উত্তরের আলোচনাটা করতে হবে। সেখানে বলছিল যে উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসা, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের প্রভাব আছে বলে আমি মনে করি। আচ্ছা, এখানে আমরা অলরেডি জানি যে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের প্রভাব আছে বলে আমি মনে করি। একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা যে আমাকে সৃজনশীলে যেটা চাওয়া হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, যে কোন পরিবেশ বা কি, ঠিক আছে, প্রয়োগমূলকে যেটা চাওয়া হয়েছে ঠিক এক্সাক্ট অ্যান্সারটা আমার দিতে হবে। কোন পরিবেশ, ওখানে যে বানায় চানায় তোমার হচ্ছে আরেক পরিবেশ, এই পরিবেশ ওই পরিবেশ, এটা না। তুমি সঠিক ইনফরমেশনটা দাও, প্রাসঙ্গিক কথা লেখো, তা দেখবা তুমি ফুল নাম্বারটা পাইতেছো। ঘ নাম্বারে যেটা বলছে যে কোন পরিবেশ, সো এখানে দুইটা জিনিস তোমার লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে তোমার অর্থনৈতিক পরিবেশ, যেটা আমরা গ নাম্বারে দেখে আসছি, যেহেতু দক্ষ মানব সম্পদ দ্বারা উনি কি ওনার কারখানাটা পরিচালনা করছেন। আরেকটা কি তোমার, এটা কিসের মধ্যে পড়বে, সাংস্কৃতিক পরিবেশ। অবশ্যই আমাদের জামদানি শাড়ির যে একটা কালচার, হ্যাঁ, জামদানি কিন্তু বাংলাদেশের যে আমাদের মা বোনেরা আছেন, নারীরা আছেন, এটা কিন্তু কি পড়ে যাচ্ছেন, এটা একটা ঐতিহ্য বটে। ঠিক আছে। সো যেহেতু এটা একটা সংস্কৃতির মধ্যে পড়েছে, সবাই যেহেতু এটা ইউজ করছেন, হ্যাঁ, এটা অনেক পুরনো ধরনের একটা কালচার জামদানি শাড়ি পরা। এখানে কিন্তু সাংস্কৃতিক পরিবেশের একটা আমি বিস্তর একটা প্রভাব এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও তোমার সাংস্কৃতিক পরিবেশে তোমার মূল্যবোধ, আচার আচরণ, দেন হচ্ছে তোমার শিক্ষা সংস্কৃতি, এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত। এটা শুধু কিন্তু এই বিষয়টা না যে তোমার মনে করো যে সাংস্কৃতিক পরিবেশ আসলো, এইখানে তোমার হচ্ছে দু একদিনের তোমার যে মনে করো প্র্যাকটিস, হ্যাঁ, নতুন কিছু করার, ওইটা তোমার করলেই সংস্কৃতি হয়ে গেল, ওই বিষয়টা এটা না। সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশ উপাদান সেগুলোই যেটা তোমার অনেক বছর ধরে একটা গোষ্ঠী ফলো করে আসছে, মানে বছরও না, যেটা হচ্ছে একটা গোষ্ঠী ফলো করে আসে বা যেটার উপরে তারা বিশ্বাস স্থাপন করে। যেহেতু জামদানি শাড়ির একটা মানে রিচ একটা কালচার, এটা তোমার আলাদা তোমার কি একটা তোমার ইতিহাস আছে, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে এটার আলাদা একটা মূল্যবোধই আছে, এটা দেশ বিদেশে অনেক এটা প্রচলিত। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কি বলে তোমার উদ্দীপকের এই ব্যবসায় সফলতা অর্জনের পিছে তোমার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দুইটা পরিবেশের প্রভাব কি তোমার এখানে লক্ষণীয়। ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে আমরা দেখবো। আচ্ছা, 14 নম্বরে আমরা এসে বললাম, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2021-এর আসা কোশ্চেন, যে সামাজিক পরিবেশ কাকে বলে। আচ্ছা, সামাজিক পরিবেশটা কি আমরা জানি যে সমাজে বসবাসরত মানুষের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা, জীবনমান, বেকারত্ব, জাতীয় প্রবৃত্তি জীবন ধারণ করাকে তোমার সামাজিক পরিবেশ বলে। আচ্ছা, খ নাম্বারে কোনটা ছিল? আচ্ছা, যে ব্যবসা পরিবেশের বাহ্যিক উপাদানগুলো কেন অনিয়ন্ত্রিত হয়, আমি আমার ফার্স্ট ভিডিওতেও বলে আসছি, এখানেও বলি। এটা হওয়ার মেইন কারণটা কি, যে তোমার হাতে কিন্তু সবকিছু থাকবে না। ধরো প্রাকৃতিক পরিবেশ, ওকে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমার জলবায়ু, আবহাওয়া, এগুলো কিন্তু তোমার হাতে নাই। কখন তোমার বৃষ্টি হবে, কখন তোমার তুষারপাত হবে, কখন তোমার খরা হবে, বন্যা হবে, ইনস্ট্যান্টলি কিন্তু তুমি এটা বলতে পারতেছো না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে জিনিসটা মানুষের অনিয়ন্ত্রিত যে উপাদানগুলো, এজন্য বলা হয় যে ব্যবসায়িক পরিবেশের কিছু কিছু উপাদান আছে যেগুলোকে বাহ্যিক উপাদান হিসেবে তোমার কনসিডার করা হয়, যেগুলো হচ্ছে কি অনিয়ন্ত্রিত। ঠিক আছে। আচ্ছা, গ নাম্বারে হচ্ছে একটা উদ্দীপক আছে, সেটাকে আমরা পড়ে নেই। যে মিস্টার আলাউদ্দিন বিদেশি নির্ভর যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও এলাকার কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে একটি জৈব সার কারখানা গড়ে তোলেন। একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায় সফলতা আসে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে তার প্রতিষ্ঠানে তৈরি মালামাল সঠিক সময় ডিলারদের কাছে সরবরাহ করা কঠিন হয়ে যায়। আচ্ছা, ফলে তিনি ব্যবসার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত। অলরাইট। আচ্ছা, গতে কি বলছে, যে আলাউদ্দিনের ব্যবসার সফলতায় পরিবেশের কোন পরিবেশের উপাদান ভূমিকা রাখতে বলছে। আর ঘ নম্বরে কি বলছে, মিস্টার আলাউদ্দিনের উদ্ভূত সমস্যার সমাধান সম্পর্কে তোমার মতামত দাও। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন উপাদানটার কথা এখানে বলা আছে। ওকে, যে মিস্টার আলাউদ্দিনের ব্যবসার সফলতা অর্থনৈতিক পরিবেশের উপাদানটা কি, এখানে
অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমরা এটা বলছি, এটা হচ্ছে যেহেতু তিনি সার কারখানা গড়ে তোলেন, এ ধরনের আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়, কিন্তু আলাউদ্দিনের এই ধরনের সরঞ্জাম ছিল না। এবছর তিনি ব্যবসায়ের বাণিজ্যিক ব্যাংকের সহায়তা পান, ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় যন্ত্রপাতি ব্যবস্থা করেন। এক্স্যাক্টলি দে গট দ্য পয়েন্ট ইন দিস অ্যান্সার। কেন? কারণ হচ্ছে আমরা জানি অর্থনৈতিক পরিবেশটা কাকে বলে। অর্থনৈতিক পরিবেশটা বলতে আসলে এখানে বোঝানো হয় যে ব্যাংক ঋণ, বীমা, লোন, তারপর তোমার দক্ষ মানব সম্পদ, পুঁজি, এগুলো নিয়ে তোমার কাজ করে থাকে। যেহেতু তুমি আধুনিক সার কারখানা স্থাপন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি তোমার ব্যাংক ঋণ দরকার হবে তার আর্থিক সহায়তার জন্য, না হলে তার কি হবে না, ব্যবসা সম্প্রসারণ করা যাবে না। এটা এখানেও আমাদের বলা আছে। সো যেহেতু উনি ব্যাংক ঋণের সহায়তা পেয়েছেন, সো আমরা ইজিলি বলতে পারি যে এখানে অর্থনৈতিক পরিবেশের একটা কি তোমার ইতিবাচক প্রভাব কি করা যাচ্ছে, তোমার লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা দেখবো। এটা আমাদের একটা আলোচনা সাপেক্ষে করতে বলছে যে যোগাযোগ ব্যবস্থা সমস্যা সমাধানে সরকারি সহায়তা আবেদন করতে পারেন। আচ্ছা, তো আমরা জানি যে সরকারি সহায়তা আবেদন যদি করতে হয় তাহলে এটা কোন পরিবেশের মধ্যে পড়বে? এটা হচ্ছে তোমার কি হবে ভাই? রাজনৈতিক পরিবেশ হবে। কেন রাজনৈতিক পরিবেশ হবে? কারণ সরকার সব সময় ব্যবসা বন্ধুসুলভ অবকাঠামোগত উন্নয়নে নজর দেয়। এখানে সরকারি মিস্টার আলাউদ্দিন সহ ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদের যে যোগাযোগ ব্যবস্থার সমস্যা আমলে নিবে, এরপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে মিস্টার আলাউদ্দিনের মতো অনেক ব্যবসায়ী এই সমস্যা থেকে রেহাই পাবে। এখন একটা কথায় আসো যে রাজনৈতিক পরিবেশের তোমার একটা মুখ্য উপাদান হচ্ছে তোমার কি সরকারের দেওয়া পৃষ্ঠপোষকতা, তারপর হচ্ছে রাজনৈতিক দলদের স্থিতিশীলতা। সার কারখানা মিস্টার আলাউদ্দিন দিয়েছেন, ফার্স্টে তার কি ছিল তোমার ব্যবসা সম্প্রসারণের সমস্যা ছিল, সেই ক্ষেত্রে কি করলো, ব্যাংক ঋণ নিল, ব্যাংক ঋণের ইতিবাচক প্রভাবের কারণে তার ব্যবসাটা ঘুরে দাঁড়াবে। এরপর যেটা হচ্ছে যে তোমার মনে করো শুধু অর্থনৈতিক পরিবেশের উপাদান নিলেই হবে না, সরকারের যদি পৃষ্ঠপোষকতা না যদি থাকে, বিভিন্ন ধরনের আইন পাশ করা, বা তোমার রাজনীতি স্থিতিশীল না থাকে, বা মনে করো কারখানা রিলেটেড কোনো ধরনের সমস্যা যদি হয়, সেটা পলিটিক্যাল পার্টির দ্বারা এটা সম্ভব, বা গভর্নমেন্টের রুলস রেগুলেশনের দ্বারা সেটা কি প্রশমিত করা সম্ভব। সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতা হচ্ছে এখানে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বলা যায় যে মিস্টার আলাউদ্দিনের এই যে সার কারখানার যে বিজনেসটা আছে, ঠিক আছে, যে উদ্ভূত যে সমস্যা তার হয়েছে, এটা একমাত্র সরকারের মাধ্যমে তার কি সমাধান হতে পারে। ঠিক আছে, আর এখানে বলাই ছিল যে তোমার একটি ব্যবসা বাণিজ্যের সহায়ক অবকাঠামোগত নিশ্চিত করতে যদি না পারে, ঠিক আছে, সেখানে কি ব্যবসা পরিবেশের জন্য কি সেটা অনুকূল না। ঠিক আছে, সো সেই অনুকূল, যেমন এখানে বলছিল যে রাস্তাঘাট, বন্দর ব্যবস্থা, বিদ্যুৎ, ঠিক আছে, এই বিষয়গুলো কে দেখবে? একটা দেশের সরকার দেখবে। সরকার যদি তোমার এই অবকাঠামোগত উন্নয়নে যদি এখানে নজর যদি না দেন, তাহলে তোমার যতই ভালো ভালো সার কারখানা থাকুক, তোমার বিজনেস ফ্যাক্টরি থাকুক, ইউ জাস্ট ক্যান অপারেট এফিশিয়েন্টলি অ্যান্ড আর্ন দ্য প্রফিট হোয়াট ইউ এক্সপেক্টেড। সো এই ক্ষেত্রে এটা তোমার এখানে বলতে পারো যে সরকারের একমাত্র পৃষ্ঠপোষকতা এবং এবং সরকারের তোমার সহায়তার কারণে, হ্যাঁ, এই রাস্তাঘাট ব্যবস্থা, পানি, বিদ্যুৎ সরবরাহ, এগুলো কি তোমার সঠিকভাবে সঠিক সময় পেলেই কি উনি উপকৃত হবেন। তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা দেখে ফেলি। আচ্ছা, এখানে আছে তোমার ময়মনসিংহ বোর্ড 2021-এর আসা একটা কোশ্চেন। তোমাকে ফার্স্টেই বলা হচ্ছে যে সাংস্কৃতিক পরিবেশটা কি। আমরা কিন্তু ভাইয়া সাংস্কৃতিক পরিবেশ কিন্তু আমরা পড়ে আসছি। সাংস্কৃতিক পরিবেশটা কি ছিল? শিক্ষা, সংস্কৃতি, তোমার মানুষদের দৈনন্দিন আচার ব্যবহার, একটা দেশের তারপর হচ্ছে ধ্যান ধারণা, মূল্যবোধ, রীতিনীতি, এগুলোই হচ্ছে কি তোমার সাংস্কৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, খ নম্বরটাতে কি বলা ছিল যে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? চোখ বন্ধ করে বলা যায়, আমি এতবার বলছি আগের ভিডিওতে। তারপর এখানেও যে মানব সম্পদ কি অর্থনৈতিক পরিবেশের উপাদান। এই দেখো, মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কেন মানব সম্পদ গুরুত্বপূর্ণ উপাদান? কারণ তুমি যদি মানব সম্পদ যদি না থাকে, তোমার যদি স্কিলড পিপল তোমার যদি না থাকে তোমার আশেপাশে, তোমার ভাই যত টাকাই থাকুক, হ্যাঁ, তুমি যত বড় কোম্পানি দাও না কেন, হ্যাঁ, তোমার কোম্পানি ঠাস করে ডাউনে নেমে যাবে। কারণ তোমার কোম্পানিতে তুমি যেই মিশন বা ভিশনে তুমি আগাইতে চাও, সেই মিশন বা ভিশনের মানুষই তুমি যদি না রাখো, তারা যদি সেই কাজটাই না পারে, কাজটাই যদি না বুঝে, তাহলে তো মনে করো তারা কি তোমাকে হেল্প করতে পারবে না। সেই ক্ষেত্রে মানব সম্পদ যে জোগাড় করা, দক্ষ মানব সম্পদ যে তোমার কোম্পানিতে রাখা, সেটা হচ্ছে কি তোমার এক ধরনের ইনভেস্টমেন্টের মতো। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যেমন যে টাকা বলতে খালি যে নোটের টাকা চিনি, ওইটাই খালি অর্থনৈতিক পরিবেশের উপাদানটা। দক্ষ মানব সম্পদ কি একটা ইনটেনজিবল মানি, ঠিক আছে, অস্পর্শনীয় তোমার টাকা।
হ্যাঁ, এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। সো এখানে বলা হইতেছে যে আর্থিক মূল্য পরিমাপযোগ্য হওয়ার কারণে মানব সম্পদকে অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে তোমার কি বিবেচনা তোমার করা হয়। ঠিক আছে, তাই হচ্ছে তোমার গ নাম্বারে আসো যে উদ্দীপকে বর্ণিত জনজীবন কঠিন হওয়ার পিছনে ব্যবসা পরিবেশের কোন উপাদান দায়ী সেটা আমাকে করতে হবে। আর ঘতে হচ্ছে ঘরে বসে কেনা বেচা করা ব্যবসা পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। আচ্ছা, আমরা আগে উদ্দীপককে একটু দেখে নিই। যে দেশের অধিকাংশ লোকজনের ভোগ ও ব্যয় প্রবণতা বেশি, তাদের সঞ্চয়ের আগ্রহ কম। আচ্ছা, দেওয়া আছে যে নগদ অর্থের অভাবে কর্মহীন কারণে লোকজনের জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এসব পিছনে সরকার স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন, তারপর আবার খোলার অনুমতি দেন কিছুদিন পরে। তবে স্বাস্থ্য সচেতন লোকজন ঘরে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহার করে কেনাবেচা করে থাকেন। আচ্ছা, সহজ একটা জিনিস, যেখানে কি বলছে তোমার উদ্দীপকে বর্ণিত জনজীবন কঠিন হওয়ার পিছনে ব্যবসা পরিবেশের কোন উপাদান দায়ী, আর ঘ বলছে ঘরে বসে বেচা কেনা, এটা কিসের এটা প্রযুক্তিগত হবে। আচ্ছা, গ নাম্বারটা বলি। আচ্ছা, এটা হচ্ছে কঠিন হওয়ার মেইন কারণটা কি ভাই? অর্থনৈতিক উপাদান দায়ী। কেন অর্থনৈতিক উপাদান দায়ী? কারণ আমাদের উদ্দীপকে যেটা ছিল, আমাদের উদ্দীপকে এটা ক্লিয়ারলি বলা ছিল যে যে মানুষের যে ভোগ বিলাস, ব্যয় প্রবণতা এগুলোর বাড়ার কারণে মানুষের যে জীবনযাত্রার মান, হ্যাঁ, এটা কমে যাওয়া, এটা কিসের জন্য, এটা কোন উপাদানটা হবে? এটা অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক উপাদানের কারণ হবে। সবসময় মনে রাখা উচিত যে তুমি খরচ যাই করো না কেন, হ্যাঁ, সেটা যেন তোমার ইনকাম থেকে যেন তোমার বেশি না হয়। ঠিক আছে, তুমি ইনকাম খালি তোমার ওই যে ওইটা না যে তোমার একটা কি বলে অ্যাক্টিভ ইনকাম থেকে আসছে, এটা না, প্যাসিভ ইনকাম থেকে, যে ইনকাম থেকেই আসুক, মাথায় রাখা উচিত যে আমার যদি খরচ যদি বেশি হয়ে যায় ইনকাম থেকে, তাহলে হাউ ক্যান আই হ্যান্ডেল দিস এক্সট্রা কাইন্ড অফ স্পেন্ড এট দ্য এন্ড অফ দ্য মান্থ? কিভাবে আমি এটা করবো? সম্ভব না। সো সেই ক্ষেত্রে দেখা যায় তখন তোমার অর্থনৈতিক পরিবেশকে দায়ী করতে হবে। লোন নিতে হবে, লোন নিলেও কি করতে হবে? তোমার ঋণের সুদ প্রদান করতে হবে, যেটা কি একটা এক্সট্রা বার্ডেন। সো সবসময় মনে রাখতে হবে যে অর্থনৈতিক পরিবেশে, হ্যাঁ, শুধু আমাদেরকে যে ঋণ, মূলধন, পুঁজি, টাকা পয়সা নিয়ে কথা বলে না, এটা আমাদেরকে সতর্কতাও আমাদের প্রদান করে, সতর্কতার রূপও একটা প্রদান করে, নীতিমালাও আমাদের প্রদান করে যে শুধু কি বলে মূলধন কালেক্ট করলেই হবে না, মূলধনটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমাদেরকে জানায় এই অর্থনৈতিক পরিবেশ। বিভিন্ন ধরনের ব্যাংক নীতিমালা, দক্ষ মানব সম্পদের প্রপার ইউটিলাইজেশন, এগুলোর মাধ্যমে কি আমরা আমাদের সঞ্চয়ের যে প্রভাবটা সেটা কি আমরা ধরে রাখতে যেন পারি। যেমন এখানে অনেকে বলছে যে চাকরি হারিয়ে অনেকের জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। এটার মেইন কারণটা এখানে কি ছিল দীপকে? কারণ চাকরি হারালে তো চাকরির যে টাকাটা সেটা লিমিটেড, এক। আর দুই নাম্বার হচ্ছে তোমার ব্যাংকের মধ্যে তোমার যে সঞ্চয়গুলো থাকবে, হ্যাঁ, তোমার যদি ভোগ বিলাস তোমার যদি বেশি হয় তাহলে সেই সঞ্চয়গুলো শেষ হয়ে যাবে। তখন হচ্ছে কি এটা তোমার একটা নেতিবাচক প্রভাব পড়বে। সো আমরা জানতেছি যে এই নেতিবাচক প্রভাব পড়ার কারণে তোমার অর্থনৈতিক গতিশীলতায় যদি এই প্রভাবটা পড়ে, করোনা দুর্যোগে জনজীবন তাই এতটা কঠিন হয়ে পড়ছিল। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে ব্যবসা পরিবেশে তোমার অর্থনৈতিক পরিবেশের এই নেতিবাচক প্রভাবটা পড়ছে কিসের কারণে? এই একটা প্রাকৃতিক প্রাদুর্ভাবের কারণে, মানে করোনা মহামারীর কারণে। আচ্ছা, পরেরটা আমরা ইজিলি বলতে পারি এটা প্রযুক্তিগত পরিবেশ। কেন প্রযুক্তিগত পরিবেশ? কারণ এখানে বলা ছিল একটা জিনিস ভাই মনে রাখবা, যে কোশ্চেন তোমাকে যাই করা হোক না কেন, হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে একটা ইনফরমেশন এখানে বলে আমি আবার শেষেও বলবো, সেটা হচ্ছে যে সৃজনশীলে আমাকে যে উদ্দীপকটা বলা হবে এটা ভালো করে পড়ার পর আমাকে এক্সাক্ট যে পয়েন্টটা চাইছে, গত তোমার প্রয়োগমূলক, ঘত তোমার উচ্চতর দক্ষতা, কারেক্ট। সো গয়ের প্রয়োগমূলক যেটা ফার্স্টের লাইনটাতে তুমি আগে লিখে নিবা, যে বলা হয় না যে কোন পরিবেশের উপাদান বলা হয়েছে উদ্দীপকে, ঠাস করে ফার্স্টে লিখে নিবা যে কোন পরিবেশ, প্রাকৃতিক, অর্থনৈতিক আর ছয়টার মধ্যে একটা। তাহলে তোমার এক্সামিনার বুঝবেন যে তোমার এটা নলেজ আছে, তুমি এখানে যা লিখছো ঠিক লিখছো। ঠিক আছে, যেমন ঘরে বসে মোবাইল, ইন্টারনেট এগুলোর মাধ্যমে কি অনেকে কর্মহীন মানুষ কি আবার কাজের সন্ধান পেয়েছে কি করোনার মধ্যে। সো এটা আমরা ইজিলি চোখ বন্ধ করে ভেবে বলতে পারি কি প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে কি হয়? প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে আমাদের প্রপার ডিভাইস, ঠিক আছে, দেন হচ্ছে দক্ষ মানব সম্পদ, এরপর হচ্ছে তোমার ফাস্ট স্পিড ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে কাজগুলো ম্যানুয়ালি আমরা করে থাকি 24/7 আওয়ার্স, সো আমরা ওই কাজগুলো কি আমরা ইজিলি অনেক কম খরচে কম সময়ে আমরা কি করতে পারি? অটোমেটিক্যালি আমরা কি করতে পারি? এগুলো তোমার অনলাইনে সেরে ফেলতে পারি। যার কারণে দেখা যাচ্ছে কর্মহীনতা শুরু হয়েছিল করোনার সময়, মানুষ বেকার হয়ে গেছিল, ওইখানের হার থেকে আবার ঘুরে দাঁড়াইছে কিভাবে? জাস্ট প্রযুক্তিগত পরিবেশটাকে আলিঙ্গন করার ফলে। সো আমরা বলতে পারি যে করোনা মহামারীতে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে
প্রযুক্তিগত পরিবেশের একটা বিরাট এবং ইতিবাচক প্রভাব তোমার কি এখানে লক্ষণীয়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রশ্ন 16 আর আচ্ছা, এবার 2021 আসা একটা কোশ্চেন যে তোমাকে ট্রেড কাকে বলে, যে ট্রেড বলতে বোঝায় যে পণ্য কেনা বেচা করা, ক্রয় বিক্রয় করা, এটাই হচ্ছে কি তোমার ট্রেড। হ্যাঁ, প্রাথমিক শিল্প কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা দেখো, যে প্রাথমিক শিল্প হচ্ছে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সময় সবকিছুই তোমার প্রাথমিক শিল্পের অন্তর্গত থাকে। আচ্ছা, ধরো এই যে আমি যে এখন টি শার্টটা পরে আছি, জামাটা পরে আছি, ঠিক আছে, সেটা হচ্ছে কি থেকে তৈরি হয়েছে, তোমার কি থেকে আসছে, তুলা থেকে আসছে, ঠিক আছে, তুলা থেকে এরপর এটা কি হয়েছে, সুতা হয়েছে, সুতা থেকে এটা তারপরে কি করছে, জামা বানাইছে, ঠিক আছে, তারপর তো আমি এটা কি ব্যবহার উপযোগী হয়েছে, আমি কি এটা পরে আছি। আচ্ছা, সবসময় মনে রাখতে হবে যে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। কেন আমার রূপগত উপযোগ সৃষ্টি করবে? কারণ প্রত্যেকটা স্টেজে তোমার ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, আমি কিন্তু তুলা সংগ্রহ করেই কিন্তু আমি আমার কি গায়ে তুলা দিতে পারবো না, ওইটা কিন্তু আমার জন্য পারফেক্ট হবে না। সেটাকে আগে আমার প্রক্রিয়াজাত করে সুতা আনতে হবে, সুতাকে প্রক্রিয়াজাত করে আমার কিসে আনতে হবে, তোমার জামায় আনতে হবে, তারপর এটা কি হবে, ইটস রেডি টু ইউজ। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাথমিক শিল্প হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রকৃতি থেকে কাঁচামালটা আগে আমার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সেই সংরক্ষণের কাজটাই যদি আমার ঠিক মতো না হয়, তাহলে আমি কি সামনের যে স্টেপগুলো আছে রূপগত উপযোগ যে বলতেছি সেটা কি আর সৃষ্টি করা যাবে না। দ্যাটস ওয়াই তখন কি আর কোনো শিল্পের কাজও থাকবে না, কারণ শিল্পের কাজই হচ্ছে জেনারেট করা আর কি একটা একটা করে উপযোগ সৃষ্টি করা। তাই হচ্ছে প্রাথমিক শিল্প হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটা তোমার রূপগত উপযোগ সৃষ্টি করছে। আচ্ছা, গ নম্বরে বলা আছে যে কি, যে হাওড় অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনের পেছনে পরিবেশের কোন উপাদানের প্রভাব আছে, পরিবেশের কোন উপাদান। আচ্ছা, এটা না পড়লেও না, এটা হবে, কারণ এটা যেহেতু মিঠা পানির মাছ বলছে, হাওড় অঞ্চল বলছে, কি হবে ভাই, কোন পরিবেশ, প্রাকৃতিকগত পরিবেশ, কারণ এখানে মিঠা পানির কথা বলা আছে। দেখো এই যে দেখো, এখানে আমার প্রাকৃতিক উপাদানের কথা বলাই আছে, যেটা আমি বললাম। প্রাকৃতিক পরিবেশ বলতে আসলে কি বোঝানো হয়, এটা আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে দেখে আসছিলাম, যে বাগেরহাট অঞ্চলের এক চিংড়ি চাষির কথা দিয়ে, যে প্রাকৃতিক পরিবেশে তোমার ভূপ্রকৃতি, নদ নদী, তোমার মৃত্তিকা, এগুলো নিয়েই তো তোমার এই পরিবেশটা গঠিত। পারফেক্ট। আচ্ছা, তো এখন এই পরিবেশে তোমার হচ্ছে হাওড় অঞ্চল, যেহেতু উদ্দীপকে বলা আছে হাওড় অঞ্চলে মিঠা পানিতে কি চাষ করবে, মাছ চাষ করবে। তো মাছটা যে চাষ করবে, মাছ চাষ করে সে মুনাফা অর্জন করবে। তো মুনাফা অর্জনের জন্য সে কোন পরিবেশের দ্বারস্থ হচ্ছে, কোন পরিবেশের ইতিবাচক ভূমিকার কারণে সে মুনাফাটা অর্জন করতে পারছে, অবশ্যই প্রাকৃতিক পরিবেশ। তাই আমরা বলতে পারি যে হাওড় অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনের পেছনে পরিবেশের প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ঘ। আচ্ছা, এখন বলা আছে যে অনুকূল অর্থনৈতিক পরিবেশে, আচ্ছা ঘ নাম্বারটা পড়ে নেই, এটা পড়া হয়নি। আচ্ছা, এটা বলছে যে তুমি কি মনে করো অনুকূল অর্থনৈতিক পরিবেশে তোমার হাওড় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অফকোর্স এটা করতেছে। কেন করতেছে? আমরা কিন্তু ঘ নম্বরে পড়ে আসছিলাম যে এটা প্রাকৃতিক পরিবেশে একটা বিশাল অবদান আছে। ঘ নম্বরে বলছে তুমি কি মনে করো যে এটা হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে? অবশ্যই করতেছে। যেহেতু তোমার হাওড় অঞ্চলে তুমি মাছ চাষ করতেছো মিঠা পানিতে, একটা প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক উপাদান নিয়ে, হ্যাঁ, তুমি কি মুনাফা অর্জন করতেছো? সেই মুনাফা অর্জনের পাশাপাশি তুমি আমাদের দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা তুমি রাখতেছো। কিভাবে ভূমিকা রাখতেছো? আমাদের যে মৎস্য শিল্প আছে বা মৎস্য উৎপাদন আছে, সেখানের জিডিপিতে তুমি একটা পজিটিভ তুমি একটা পার্সেন্টেজ তুমি যোগ করতেছো মাছ উৎপাদন করে, দেশে আমাদের মাছের চাহিদাটা পূরণ করতেছো, এবং পাশাপাশি দেশের পাশাপাশি যদি সারপ্লাস যদি আমার হয়, সেক্ষেত্রে আমি বাইরেও রপ্তানি করতে পারবো। সেক্ষেত্রে আমি ইজিলি বলতে পারি যে অর্থনৈতিক পরিবেশের একটা এখানে বিশাল একটা প্রভাব আছে। কারণ হচ্ছে তোমার এই মানুষের জীবনযাত্রা যদি মান উন্নয়ন যদি না হয়, মানুষ তাদের কি তোমার টাকা দিয়ে মাছটা কিনে খেতে পারবে না। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হলেই তো মানুষ কি টাকা পয়সা খরচ করবে, আবার জমাবে, সঞ্চয় করবে, বিজনেস করবে, সবকিছু করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কি আর্থিক বাধা দূর করবে কিভাবে? তোমার অর্থনৈতিক পরিবেশের সবগুলো উপাদান তোমার কি প্রপার ইউটিলাইজ করার মাধ্যমে। ঠিক আছে। যেমন এখানে বলা ছিল যে হাওড় এলাকায় চালু হওয়া ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের শাখাগুলো এখানে মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছে। অফকোর্স
হাওর অঞ্চলের মতো এলাকায় আমরা যেগুলোকে চিন্তা করতে পারতাম না, ওই এলাকায় যদি তোমার ব্যাংক বিমা প্রতিষ্ঠানের মতো জায়গা যদি হয়, তারপরে যে আমরা যেমন এখন সহজে এখান থেকে ওইখানে টাকা পাঠাই মোবাইল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের মাধ্যমে, এমএফএস এর মাধ্যমে, যে বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলোর মাধ্যমে, এটার মাধ্যমে কি হচ্ছে যে ব্যাংকিং লেনদেনটাও আরো ইজি হয়ে যেতেছে, বা আমাদের এটিএম সিস্টেম আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে যতই দূরের এলাকা থাক না কেন আমাদের ক্যাপিটাল থেকে, হ্যাঁ, তারা কিন্তু ইজিলি সব জায়গায় অ্যাক্সেস করতে পারতেছে। সব জায়গায় কিন্তু আমরা কি অ্যাক্সেস পেয়ে আমরা কি আমাদের বিজনেসটাকে কি এফিশিয়েন্টলি আমরা কি রান করতে পারতেছি। তাই আমরা বলতে পারি যে অনুকূল অর্থনৈতিক পরিবেশে হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান তোমার অর্থনৈতিক পরিবেশের উপাদান কারণে এবং প্রাকৃতিক পরিবেশের উপাদানের কারণে হয়েছে। আচ্ছা, আমরা আমাদের 17 নম্বর কোশ্চেনটা দেখবো, সেটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2021-এ আসছে যে সাধারণত কোন পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? প্রাকৃতিক পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা এই দেখো এখানে বলা আছে যে প্রাকৃতিক পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আমরা জানি। আচ্ছা, খ নম্বরে বলছে কি যে আইনগত পরিবেশ বলতে কি বোঝায়? এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি যে তোমার আইনগত পরিবেশ ভাই বলতে কি বোঝানো হয়। আইনগত পরিবেশ তোমার বলতে বোঝানো হয় যে পরিবেশে তোমার ব্যবসায়ের পরিবেশগত আইন, শিল্প আইন, ঠিক আছে, বাণিজ্য আইন, মানে প্রত্যেকটা সেক্টরের আইন নিয়ে তোমার পর্যালোচনা করা হবে, তোমার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে, তোমার দিক নির্দেশনা মেনটেন করে তোমার বিজনেস করা হবে, সেটাই হচ্ছে কি আইনগত পরিবেশের মুখ্য উপাদান। আচ্ছা, গ নম্বরে বলছে যে জনাব কাজল পরিবেশের কোন উপাদান নিয়ে বিবেচনা করে পোশাক কারখানা স্থাপন করেছেন? ওকে, প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নে মিস্টার কাজলকে চিন্তামুক্ত করতে পারে। আগে উদ্দীপক দেখি। উনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওকে, পড়াশোনা শেষে তিনি ভাবলেন চাকরি খুঁজবেন না, নিজের মতো করে ফার্ম দেবেন। গুড, ভালো জিনিস। আচ্ছা, তিনি নিজেই মানুষকে চাকরি দিবেন, উদ্যোক্তা একজন তিনি। ওকে, এই প্রত্যাশা নিয়ে একটি পোশাক কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। এই লক্ষ্যে তিনি সস্তায় জমি ও শ্রমিক পাওয়া যায় কাছাকাছি ব্যাংক বিমা এমন জায়গা বেছে নিলেন। গুড, গুড স্ট্র্যাটেজি। আচ্ছা, কাছাকাছি ব্যাংক বিমা প্রভৃতি আছে এমন জায়গা তিনি বেছে নিলেন। আচ্ছা, কিন্তু তিনি খুব সুবিধা করতে পারছেন না, কারণ তিনি আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ না করে পুরাতন পদ্ধতির যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করছেন, তাই খুব চিন্তিত। সবকিছু কিন্তু ভালো করছে, ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি এটা পড়তে গিয়ে, কারণ এন্টারপ্রেনাররা আমি খুব পার্সোনালি লাইক করি যে তারা হচ্ছে নিজেদের মতো করে নিজেদের স্বাধীনতায় কাজ করতে পারে। এই জিনিসটা আমিও এটা খুব রেসপেক্ট করি, আমিও একজন এন্টারপ্রেনার হতে চাই, তোমরাও হয়তো হতে চাবা, রাইট? সো এটার মধ্যে আলাদা তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা তোমার কাজ করে, একটা জিনিস কাজ করে, কিন্তু সবই ঠিক ছিল। একটা জিনিস খালি ইয়া ছিল যে সে তোমার সেকেলে চিন্তা এখনো বিশ্বাসী। কেন ভাই পুরাতন জিনিস কেন ব্যবহার করবা? সবকিছু তো নতুন নতুন থাকলে কেন পুরাতন জিনিস ব্যবহার করবা? যাই হোক, কাল্পনিক জিনিস, তা আমরাও তারা কাল্পনিক ভাবে সলিউশন দিব, আমাদের কাছেও 100 সলিউশন আছে, তো চলো আমরা সলিউশন দিই তাকে। আচ্ছা, গ নাম্বারটা দেখি। মিস্টার কাজল পরিবেশের অর্থনৈতিক অবদান বিবেচনা করেই সে তিনি কি করছেন, তার পোশাক যে শিল্প বা ফ্যাক্টরি সেটা কি স্থাপন করেছেন। আচ্ছা, আমরা জানি যে তুমি যেই কাজই করো না কেন সেই কাজের ক্ষেত্রে তোমার অর্থনীতিতে তোমার মূলধনটা হচ্ছে কি তোমার একটা চালিকা শক্তি। তোমাদের ভাই টাকা পয়সা যদি তোমার না থাকে, হ্যাঁ, ধরো তোমার যে প্রাইমারি ইনভেস্টমেন্ট মূলধন, হ্যাঁ, তুমি কিন্তু কোনো কাজ শুরু করতে পারবে না। তাই অর্থ হচ্ছে কি আমাদের চালিকা শক্তি, যেখানে তোমার ব্যাংক ঋণ, বীমা, সঞ্চয়, তারপর হচ্ছে তোমার কি দক্ষ মানব সম্পদ, এগুলো কি তোমার অর্থনৈতিক পরিবেশের এক একটি তোমার মুখ্য উপাদান। এই উপাদানগুলো ব্যতীত তুমি কোনো ধরনের তুমি অ্যাক্টিভিটির সামনে করতে পারবা না। ইনফ্যাক্ট এই যে কারখানা স্থাপন করতে যে তোমার জমি জমা, তাই হচ্ছে তোমার ব্যাংক ঋণের ব্যবস্থা, তোমার অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, তোমার শ্রমিকদের বেতন দেওয়া, এই বিষয়গুলো কিন্তু জড়িত। সো উনি এইগুলো ফলো করে, যেহেতু উনি কি ওনার কারখানাকে স্থাপন করেছেন, সো আমরা বলতে পারি এই ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের উপাদান মুখ্যভাবে জড়িত। আচ্ছা, পরেরটাতে আমরা যাব ঘতে, ঠিক আছে, যে প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নে মিস্টার কাজলকে চিন্তামুক্ত করতে পারে। কেন চিন্তামুক্ত করতে পারবে? ধরো এখনকার যে আমাদের প্রযুক্তিগত পরিবেশ, ঠিক আছে, যে উনি এখানে কি করতেছিল, উদ্দীপকে পুরাতন মেশিনারিজ দিয়ে কি উনি ওনার কারখানাটা পরিচালনা করতেছিলেন, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি দেখা যায়? এটার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কস্ট বাড়তে পারে, আমাদের শ্রমিক বেশি লাগতে পারে, এবং আমাদের যেই তোমার প্রোডাক্টিভিটি রেট আছে সেটাকে অনেক ডিক্রিজ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি আমাদের প্রযুক্তিগত পরিবেশের যে উপাদানগুলো, নতুন নতুন যন্ত্রপাতি, অটোমেটেড সিস্টেম, ইনফ্যাক্ট আমাদের কম্পিউটারের সিস্টেম, আইটি টেকনোলজি, আইটি সিস্টেম, এগুলো আমরা ইউজ করে কি করতে পারি, আমরা নট অনলি মডার্ন করতে পারি আমাদের পুরো কোম্পানিটাকে বা পুরো ফার্মটাকে, বাট অলসো আমরা এটাকে কি করতে পারি,
আরো প্রোডাক্টিভ করে তুলতে পারি, আরো আমরা এটার কি বাড়াতে পারি, প্রোডাক্টিভ করার পাশাপাশি আমরা আমাদের কস্টটাকে কমায় আনতে পারি। সবসময় মনে রাখতে হবে যে আমরা যতটা তোমার ম্যানুয়ালিতে ফোকাস করব, আমাদের কিন্তু তোমার হিউম্যান রিসোর্সের যে একটা কস্ট সেটা কিন্তু অলওয়েজ থাকবে। এই যে ধরো এটা এটা সবাই জানে, তারপরেও আবার বলি যে এটা তো মানে বাচ্চা বাচ্চার একটা কথা, যে আগেকার অফিসে কি করতো, হাতে কলমে কাজ, সবকিছু হাতে কলমে, কিন্তু এখন কি এসে পড়ছে, এখন বিভিন্ন ধরনের সফটওয়্যারের নতুন ভার্সন সবকিছু, এখন সবকিছু কেন, কারণ হচ্ছে আমরা কিন্তু আগে সফটওয়্যারকে কয় বছর আগে হতো সফটওয়্যারকে আমরা কিনে কিনে ইউজ করতাম, কিন্তু এখন ওই কস্টটাও কমাইতে আমরা এখন কি করতেছি, আমরা ক্লাউড কম্পিউটিং ইউজ করতেছি। কারেক্ট, যে ক্লাউড কম্পিউটিং এ যে সফটওয়্যার থাকে ফ্রি, তোমার এখানে আর কিনাও লাগতেছে না। ফ্রি বলতে কি, তুমি সাবস্ক্রিপশন একটা ফি দাও, ওইটা দিয়ে তুমি ইজিলি তোমার ডিভাইস ইউজ করো, যেখানে তোমার কোনো ডিভাইস আর বাড়তি নেই, তোমার ডিভাইসের হার্ড ডিস্ক আর লোড করতে হইতেছে না। তো দেখা যাইতেছে আমরা সফটওয়্যার ইউজেসের মাধ্যমে যদি বলি মাইক্রোসফট এক্সেল, তোমার ওরাকল ডেটাবেস, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কিন্তু তুমি কি ইজিলি তোমার কি করতে পারো, তোমার যত ডেটা আছে সেগুলো কি তুমি অটোমেটিক্যালি কালেক্ট করতে পারো, রিটেন করতে পারো, অ্যানালাইসিস করতে পারো, যেখানে তোমার কি আলাদা কোনো লোকের প্রয়োজন হচ্ছে না, একজন লোকই করতে পারতেছে, এখানে লোকের সংখ্যা কমতেছে, তোমার সবকিছু মোর প্রোডাক্টিভ অ্যান্ড মোর কনভিনিয়েন্ট হচ্ছে উইদিন ভেরি শর্ট টাইম। ঠিক আছে, অন্যদিকে আরেকটা কি হচ্ছে, অন্যদিকে হচ্ছে তুমি যদি কারখানাতে, পোশাক কারখানাতে আমরা যদি রোবোটিক্স যদি ইউজ করি, রোবোটিক্স, রোবট, এই জিনিসগুলো যদি আনতে পারি কনসেপ্ট, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে দ্যাট দে ক্যান হ্যান্ডেল এনি কাইন্ড অফ পারফরমেন্স 2 times ফাস্টার দ্যান দ্য হিউম্যান বিংস। ঠিক আছে, যে কারণে আমরা কি দেখা যাচ্ছে, আমাদের প্রফিট মার্জিন যদি আগে এই লেভেলে থাকে, তাহলে এটা কিন্তু লেভেল বাড়তে বাড়তে এই লেভেলে চলে যাবে। ঠিক আছে, আগে যদি লেভেল 2 তে থাকে, আস্তে আস্তে গেমের মতো খেলতে 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 লেভেল 8 এ চলে যাবে। সো প্রযুক্তিগত পরিবেশে তোমার অনেক সুন্দর সুন্দর ফিচার্স আছে, অনেক সুন্দর সুন্দর তোমার উপাদান আছে, এগুলো যদি ভদ্রলোকের নামটা কি ছিল, মিস্টার কাজল, উনি যদি এটা যদি প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে কি উনি চিন্তামুক্ত থাকতে পারবেন। আচ্ছা, এরপর আসো 18 নম্বর কোশ্চেন, এটা তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড 2021-এ আসছিল, যে পরিবেশ কাকে বলে। ঠিক আছে, খ অর্থনৈতিক পরিবেশ এত গুরুত্বপূর্ণ কেন, ঘটনা কোন পরিসর অন্তর্ভুক্ত, আচ্ছা গার্মেন্টস শিল্প উন্নয়নে যে প্রণোদনা দিয়েছে তা কি যথেষ্ট কিনা। আচ্ছা, পরিবেশ কাকে বলে, মানুষ যে পারিপার্শ্বিকতায় মাধ্যমে বসবাস ও জীবন ধারণ করে, এবং সেই জীবন ধারণ করার পাশাপাশি কি করে, জীবন ধারাকে প্রভাবিত করে যে পরিবেশটা, সেটাই হচ্ছে মানে যেটা প্রভাবিত করে তা হচ্ছে কি তোমার পরিবেশ। ঠিক আছে, আচ্ছা অর্থনৈতিক পরিবেশ এত গুরুত্বপূর্ণ কেন, যে পরিবেশে তোমার সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, ব্যাংক ঋণ, বীমা, এই জিনিসগুলো নিয়ে জড়িত, সেটাই তো অর্থনৈতিক পরিবেশ। কারণ একটা পরিবেশে অর্থ হচ্ছে মূল চালিকা শক্তি। ঠিক আছে, মানে কোনো কিছু কার্যক্রম করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বললাম। তো এই অর্থই যদি তোমার না থাকে, তুমি যে কোনো কাজ করতে যাও, তুমি কিন্তু পিছায় পড়বা জাস্ট অর্থের অভাবে। ঠিক আছে, কারণ কোনো কিছুই ফ্রি না, তোমাকে সবকিছুই কি করতে হবে, অর্জন করতে হবে, অর্থ দিয়ে সেগুলো কি করতে হবে, তোমাকে অর্জন করে এন্ড দেন তোমার জেনারেট করতে হবে নতুন কিছু। তাই বলা হইতেছে যে যে দেশ বা অঞ্চল অর্থনৈতিক পরিবেশ উপাদানগুলো ব্যবসা অনুকূলে, সেখানে কি দ্রুত ব্যবসার প্রসার হয়, এই জন্য অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এই তোমার একটা উদ্দীপক আছে, উদ্দীপক আমরা পড়ে নেই, যে তোমার করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে তাদের কার্যাদেশ বাতিল হয়, গার্মেন্টস শিল্প ক্ষতির সম্মুখীন হয়। প্রথম হচ্ছে কৃষি প্রধান দেশ হলো, শিল্পের ক্ষেত্রে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে, গোটা বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়, খুব ভালো কথা। আচ্ছা, আর্থিক প্রণোদনা সরকার যদি কিছু দেয়, তারপরে কি সহায়তা করেছে। আচ্ছা, বাংলা এখানে বলছে উদ্দীপকের ঘটনা কোন পরিবেশের অন্তর্ভুক্ত, করোনা মহামারীর এখানে একটা কথা বলছে, তোমরা এটা দেখছো, এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কেন রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, কারণ রাজনৈতিক পরিবেশ হচ্ছে দেশের ব্যবসা পরিবেশকে এখানে কি বলছে, যে ক্ষতিগ্রস্ত হয় তখনই। কখন ক্ষতিগ্রস্ত হয়, যখন আমাদের দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দলগুলোর অস্থিতিশীলতা, দেন হচ্ছে তোমার বিরোধী দল, দেন হচ্ছে তোমার সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, নীতিমালার অভাব, এই বিষয়গুলো যদি থাকে, তখন হচ্ছে কি হয়, আমাদের ব্যবসা পরিবেশটাও কি তোমার মানে কি বলে অস্বস্তিকর পর্যায়ে চলে যায়। যেমন এখানে বলছে যে বাংলাদেশের অবস্থানটা রপ্তানি খাতে দ্বিতীয় হয়েছে, এটার মেইন কারণটা কি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ক্রেতা আছে, বাংলাদেশের সাথে অন্যান্য আন্তর্জাতিক সম্পর্ক ভালো, এবং করোনা মহামারীর প্রতিকূলতার জন্য অন্যান্য দেশ তাদের আমদানি নীতিমালা পরিবর্তন এনেছে। ঠিক আছে, এই সব পরিবর্তন কারণ কিসের জন্য, কোন পরিবেশের সাথে এটা অন্তর্ভুক্ত, রাজনৈতিক পরিবেশের সাথে এটা অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা ঘ নাম্বারটা দেখো,
আচ্ছা, ঘ নাম্বার হচ্ছে যে বাংলাদেশ সরকার এই আমাদের যে গার্মেন্টস শিল্পটা আছে, গার্মেন্টস যে সেক্টরটা আছে, সেই সেক্টরে উনি কি সরকার কি দিয়েছে, প্রণোদনা দিয়েছে, ঠিক আছে। সেই প্রণোদনাটাই আমি মনে করি কি যথেষ্ট। আমাদের আরএমজি সেক্টর হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর উইচ ক্যান কালেক্ট হাইয়েস্ট পার্সেন্টেজ অফ জিডিপি, ঠিক আছে, এটা আমরা অলওয়েজ জানি। তো যেখানে সাধারণত তোমার জিডিপি বেশি, সরকার তো ওই জিনিসটাকে অবশ্যই কি করবে, নার্চার বেশি করবে, যার কারণে কি হবে যে ভবিষ্যতেও যেন এই সেক্টর থেকে কি আমাদের সবচেয়ে বেশি আমরা কি প্রফিট করতে পারি, এখান থেকে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যেন আমরা আরো উন্নত করতে পারি, আমাদের দেশ যেন বিশ্বের কাছে কি হতে পারে, তোমার আরো পরিচিতি লাভ করতে পারে। এখানে যেমন এখানে বলছে যে তোমার আশানুরূপ পোশাক রপ্তানি না হয় গার্মেন্টস শিল্পগুলো মুনাফার পরিমাণ কমে যায়, কারণ যেহেতু একটা করোনার একটা সময় ছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যখন বাংলাদেশে করোনা হয়েছিল তখন ফার্স্ট স্টেজে আমাদের প্রাইম মিনিস্টার কি করেছিলেন, 5,000 কোটি টাকা গার্মেন্টস শিল্পে প্রথম স্তরে একদম, এরপরে তো আরো দিয়েছেন 5,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। যে প্রণোদনার কারণে কি হয়েছে, আমাদের গার্মেন্টস শিল্পের যে ক্ষতির যে সম্মুখীনটা হয়েছিল করোনার কারণে, সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছে। হ্যাঁ, তো সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে আসলে হ্যাঁ বড় বড় যে শিল্পগুলো আমাদের দেশে আছে, পর্যটন শিল্প বলো, গার্মেন্ট শিল্প বলো বা অন্যান্য যে শিল্প, সেগুলো কিন্তু সাধারণত পিছায় পড়ার মতো। কিন্তু আমাদের সরকারের দূরদৃষ্টি চিন্তাভাব, তার হচ্ছে তোমার শিল্পের মধ্যে প্রণোদনা দেওয়া, এগুলোর কারণেই কিন্তু আমরা কিন্তু আজ এগিয়ে যাচ্ছি। তাই বলা যায় যে বাংলাদেশ সরকার গার্মেন্ট শিল্প উন্নয়নে যে প্রণোদনাটা দিয়েছেন সেটা আমি মনে করি তা যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা 19 নম্বর কোশ্চেনটা দেখবো। 19 নম্বরটা তোমার দিনাজপুর বোর্ড 2021-এ আসছে যে ব্যবসা পরিবেশ কাকে বলে, এটা স্কিপ করলাম, এটা পড়ে আসি। ব্যবসার উপর সাংস্কৃতিক পরিবেশের প্রভাব কিরূপ তা ব্যাখ্যা করো। মনে রাখতে হবে সাংস্কৃতিক পরিবেশটা কাকে বলে, যে পরিবেশে তোমার ধর্মীয় মূল্যবোধ, নীতি, আচার আচরণ, বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি এগুলো আর উপাদান, এবং এগুলো দ্বারাই কি মানুষ মূলত প্রভাবিত হয়, সেটাই হচ্ছে কি ব্যবসার সাংস্কৃতিক পরিবেশ। এবং এইটা কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে, একটা এলাকায় যদি আমি বিজনেস করতে যাই, সেই এলাকার মানুষের হ্যাঁ ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, রুচি, সেগুলোকে স্টাডি করে যদি ওইভাবে যদি বিজনেস যদি করা যায়, তাহলে ব্যবসায় সফলতা আসতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, ঠিক আছে। কিন্তু যদি কোনো রকম প্রিপারেশন ছাড়া যদি ওইখানে বিজনেস যদি করা হয়, ধরো আমাদের দেশে আমরা যে মুসলমানরা আমরা কি করি, আমরা গরু খাই, ঠিক আছে, গরুর গোস্ত আমরা আমাদের জন্য কি হালাল, আমরা এটা খাই। কিন্তু ধরো অন্য দেশে যদি আমরা যদি কোনো বিজনেস যদি কিছু করতে যাই, সেখানে যদি শুকর বা এরকম যদি কিছু থাকে, হ্যাঁ, তারা যদি আমাদের বাংলাদেশের এই রিজিয়নে যদি তারা আসে বুচার শপ বা এরকম কিছু দিতে, সেখানে কিন্তু তাদের বিজনেসটা এটা কিন্তু রান হবে না। কেন হবে না? কারণ আমাদের ধর্মীয় শিক্ষা সংস্কৃতি, এখানে কিন্তু আমরা শুকরটাকে হারাম মনে করতেছি। সো এটা আমাদের সাংস্কৃতিক পরিবেশের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলবে। ইনফ্যাক্ট তাদের যে বিজনেস আছে সেই বিজনেসেও কিন্তু তাদের একটা বিগেস্ট একটা ইম্প্যাক্ট ফেলবে। সো সেই জন্যই বলা যাচ্ছে যে সাংস্কৃতিক পরিবেশে তুমি যাই করো না কেন, আমাদের যে মূল্যবোধ, আচার আচরণ যাই থাকবে, তা যেন অবশ্যই সাংস্কৃতিক পরিবেশের মানে তোমার আঙ্গিকেই যেন হয়। আচ্ছা, গ নাম্বার যেটা ছিল উদ্দীপকটা আগে দেখে নিই, উদ্দীপকে কি বলা আছে। আচ্ছা, যে উদ্দীপকে খুলনার পাট শিল্প গড়ে ওঠার জন্য একটা পরিবেশের তোমার যে অবদান সেটা বিশ্লেষণ করতে হবে, মানে যে উপাদানটা সেটা তুমি হচ্ছে আগে জ্ঞানমূলকে দিবা, দেন হচ্ছে ওইটার একটু তুমি আর কি উপাদানগুলো তুমি ইয়া করে দিবা, আইডেন্টিফাই করে দিবা। তো এখানে হচ্ছে পাটের আশায় সহজলভ্যতার কারণে খুলনার দৌলতপুর অধিকাংশে পাট শিল্প তোমার গড়ে উঠেছে। এখানকার শ্রমিকরা পাট থেকে তোমার নানা রকম জিনিস উৎপন্ন করে থাকে, কিন্তু শ্রমিকদের সময়মতো বেতন না দেওয়া, ধর্মঘট এবং পুরনো যন্ত্রপাতির কারণে অধিকাংশ সময় পাট শিল্পগুলো বন্ধ থাকে। আচ্ছা, প্রতি বছর সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, এখানে বুঝাই যাচ্ছে যে এটা তোমার পাট শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কোন পরিবেশের তোমার এখানে প্রভাবটা এখানে দেখা যাবে। এটা অলওয়েজ এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, কারণ যেটা পাট শিল্প বলছে, পাট শিল্প যেহেতু বলছে, এটা চোখ বন্ধ করে বলা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যে পরিবেশ তোমার হচ্ছে কি মৃত্তিকা, নদ নদী, হ্যাঁ, জলবায়ু ইত্যাদির সমন্বয়ে যেটা গড়ে ওঠে, সেটাই তো প্রাকৃতিক পরিবেশ। সেটা তোমার পাট শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প গড়ে ওঠার পিছনে হচ্ছে কি তোমার খুলনার অবশ্যই সেখানে পাট শিল্প পাট অনুকূল পরিবেশ সেখানে থাকবে। সেই অনুকূল পরিবেশ হওয়ার কারণেই তো পাট শিল্পটা গড়ে উঠেছে। যেমন এখানে হচ্ছে তোমার কি আছে যে শিল্পের মূল কাঁচামাল পাটের আঁশ, যা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়।
অন্যদিকে নদীপথ অন্যান্য এলাকা থেকে পাটের আঁশ সহজে আনা যায় বা যাচ্ছে। এর কারণে শিল্পের মূল কাঁচামাল কিন্তু কি সহজলভ্য হয়ে যাচ্ছে। মূলত প্রাকৃতিক সম্পদের অনুকূলতা ব্যবহার করে এই শিল্প গড়ে উঠেছে, যা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই উদ্দীপকে খুলনায় পাট শিল্প গড়ে ওঠার জন্য প্রাকৃতিক পরিবেশের তোমার কি অবদান রয়েছে। আচ্ছা, ঘ নাম্বার যেটা, ঘ নাম্বারটা দেখবো যে উদ্দীপকে পাট শিল্পগুলো লোকসান হওয়ার পেছনে রাজনৈতিক পরিবেশ দায়ী, মতামত বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো যে উক্তিটি যথার্থ। কেন যথার্থ এটা আমরা এখন একটু ডিসকাস করব, নীলকালিটা নেই। আচ্ছা, সেটা হচ্ছে দেখো শিল্পের শ্রমিকরা তোমার ঠিক মতো বেতন পায় না, ফলে শ্রমিকরা ধর্মঘট লেগেই থাকে। ধর্মঘটের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এছাড়াও শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে রাখছে, ঠিক আছে, যাচ্ছে না, ফলে কারখানাগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন করছে। আচ্ছা, এটা যে আমি বললাম এটা রাজনৈতিক পরিবেশটা কেন কেন হবে রাজনৈতিক পরিবেশ, একটা জিনিস দেখো, এখানে হচ্ছে শ্রমিকদের ধর্মঘট, ঠিক আছে, শ্রমিকদের ধর্মঘটটা হচ্ছে এখানে সবচেয়ে বড় একটা নেতিবাচক একটা দিক। এই যে পাট শিল্পর যে এখানে কথা বলতেছে রাজনৈতিক পরিবেশের, রাজনৈতিক পরিবেশ হচ্ছে শুধু রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলোর কারণেই তো মূলত একটা ব্যবসা পরিবেশ কি অস্থিতিশীল হয়ে ওঠে। আর শ্রমিক ধর্মঘটটা কখন হয়, যখন মনে করো তাদের এক্সপেক্টেড তোমার যে ডিমান্ডটা সেটা যদি ফুলফিল যদি না করা হয়, তখনই তো তারা ধর্মঘট শুরু করে। ধরো এই পাট শিল্পের মধ্যে দেখা যাচ্ছে তাদের যে বেতন, হ্যাঁ, মালিকরা ঠিকঠাক মতো পরিশোধ করতেছে না বা বোনাস পরিশোধ করতেছে না, এটা তাদের ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না, হ্যাঁ, তখন তারা ধর্মঘটের মাধ্যমে এটা কি করে যে সরকারের কাছে তারা পৃষ্ঠপোষকতা চায়, আবেদন করে, যার মাধ্যমে এটা যদি পূরণ না হয় তখন কিন্তু কি এটা তারা আর কাজ করতে যায় না মিলে। তখন কিন্তু দেখা যাচ্ছে কি তোমার এই যে পাট শিল্পর যে বিষয়টা, হ্যাঁ, সেটা কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু ইয়া হয়ে যেতেছে, কি জানি বলে, একটা নেতিবাচক দিকে তোমার চলে যাচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি তোমার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও কিন্তু ধর্মঘট কারণে হচ্ছে। কারণ তোমার ধর্মঘটের কারণে কি হবে, ধর্মঘটের কারণে তোমার আইন শৃঙ্খলা পরিবেশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি করবে, তোমার তৎপরতায় থাকবে, হ্যাঁ, ওই এলাকায় কি কলকারখানা বন্ধ থাকবে, বিজনেস সবকিছু তোমার বন্ধ থাকবে, যেহেতু অসহনশীল একটা অবস্থা থাকবে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিক পরিবেশের প্রতিকূলতাকে নির্দেশ করে এই পাট শিল্পর এই কারখানাটা বা এই শিল্পটাকে। তাই পাট শিল্পগুলো লোকসানের পেছনে তাই রাজনৈতিক পরিবেশ দায়ী। আচ্ছা আচ্ছা, 20 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। কুমিল্লা বোর্ড 2021-এ আসছে, ঠিক আছে, যে ধর্মীয় পরিবেশটা কি। ধর্মীয় পরিবেশটা কি, ধর্মীয় পরিবেশটা বলতে বোঝায় যে তোমার নিজস্ব ধর্ম মোতাবেক মূল্যবোধ, ভালো মন্দর বিষয়, আচার আচরণ, শিক্ষা, এই বিষয়গুলোকে লালন করে যে উপাদানটা মূলত যে উপাদানগুলো তোমার গড়ে উঠেছে সেটাই হচ্ছে কি তোমার ধর্মীয় পরিবেশ, ঠিক আছে। দেন তোমাকে বলা আছে যে রাজনৈতিক পরিবেশ উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, রাজনৈতিক পরিবেশ বলতেই বোঝানো হয় দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দলদের স্থিতিশীলতা, দেন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তোমার স্থিতিশীল পদক্ষেপ। এই বিষয়গুলো তোমার যদি অ্যাবসেন্স যদি তোমার থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি সুন্দর মতো সঠিকভাবে কিন্তু তুমি কি একটা জায়গায় কি কাজ করতে পারবা না, বিজনেস করতে পারবা না, তখন দেখা যাবে এখান থেকে সব গুটায় এসে পড়তে হবে। তাই রাজনৈতিক পরিবেশের যে তোমার অবদানটা সেটা অবশ্যই তোমার কি থাকতে হবে ভাই, অবশ্যই সেটা কি তোমার অনুকূলে থাকতে হবে, ব্যবসায়ীদের অনুকূলে থাকতে হবে। সেইটা যদি অনুকূলে না থেকে যে প্রতিকূলতার রূপ ধারণ করে, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের অর্থনৈতিক উন্নয়নও কি ভালো করতে পারবো না, এটার উন্নয়ন কি হবে না, এটা বরঞ্চ অবনতির দিকে যাবে। ব্যবসায়ের 6টা পরিবেশ যেটা, সেই 6টা পরিবেশই তোমার কি মানে, আর বাকি যে 5টা পরিবেশ আছে সেটা কিন্তু কি অবনতির দিকে যাবে যদি ঠিকঠাক মতো যদি সেটা যদি আমরা এক্সিকিউট যদি আমরা না করতে পারি। আচ্ছা, এখন গ নম্বরে যেটা বলা আছে, গ নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, আগে উদ্দীপকটা আমরা পড়ে নেই, যে ঢাকার হাজারীবাগে 155টি ট্যানারি প্রতিষ্ঠান চামড়া প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত, ঠিক আছে। ফলে এ থেকে নিঃসৃত বিষাক্ত দ্রব্য নদীতে মিশছে এবং এমনভাবে পানি দূষণ হচ্ছে যার মধ্যে জনজীবন হুমকির পথে আছে। সম্প্রতি সরকার সাভারে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন যন্ত্র স্থাপন করে ট্যানারি প্রতিষ্ঠানগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা,
আমাদের দেখতে হবে যে উদ্দীপক লিখিত পানি দূষণের জন্য পরিবেশের কোন উপাদান দায়ী। প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক এটা বুঝাই যায় যে পানি দূষণের জন্য কোনটা দায়ী। আমরা কিন্তু এটা ইজিলি জানি, আমাদের যে চামড়া শিল্পটা আছে, ঠিক আছে, এটাও কিন্তু একটা মোস্ট প্রমিনেন্ট একটা ইন্ডাস্ট্রি। কিন্তু সবচেয়ে বড় কথা কি, যে এই যে চামড়া যে প্রক্রিয়াজাত করা হয়, চামড়ায় যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, কত কিছু ইউজ করা হয়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখা যায় এটার তোমার যে নিষ্কাশন যে ব্যবস্থাটা বা এটার যে মানে বর্জ্যগুলো মানে পরিশোধনের যে ব্যবস্থাটা এতটাই উইক, দেখা যায় আমাদের যে নদী নালা এগুলো যে আছে, খাল বিল, এগুলোতে গিয়ে এই পচা পানিগুলো পড়তেছে। এটার কারণে কি আমাদের জলজ উদ্ভিদ, আমাদের যে মাছ, আমাদের যেই হাওর বাওর, হ্যাঁ, নদ নদীর যেই আর যে প্রাণীগুলো আছে সেগুলো কি মরে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের ক্ষতির উপাদান এগুলো কি মানে তোমার এই যে যে বর্জ্যগুলো, সেই বর্জ্যগুলো কি তোমার সঠিকভাবে তোমার যদি বাস্তবায়ন করতে পারতেছে না। কিভাবে বাস্তবায়ন করতে পারতেছে না? তোমার এই দূষণটা প্রতিরোধ তারা করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাকৃতিক পরিবেশের এগুলো একটা বিরোধ একটা রূপ সৃষ্টি করতেছে, এখানে বলেই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বরে যেটা, যে সরকার মূলত কোন কোম্পানি বা কোন পরিবেশ উপাদানের ভিত্তিতে কোন বিশেষ পরিবেশ সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আচ্ছা, আমরা ঘ নম্বরে যদি দেখি, ঘ নম্বরে এটা বলা ছিল যে প্রযুক্তিগত পরিবেশ উপাদানের ভিত্তিতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, প্রযুক্তিগত পরিবেশটা কি, যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, আমদানির সুযোগ প্রভৃতির সমন্বয়ে তোমার কি হয়, প্রযুক্তিগত পরিবেশ তোমার তৈরি হয়। আচ্ছা, এখানে যেমন ঢাকার হাজারীবাগে 155টি চামড়া প্রক্রিয়াজাতকরণের কারখানা রয়েছে, একটি জনবহুল এলাকা হয়, পানি দূষণ এখানকার মানুষের জীবনযাত্রার মারাত্মক প্রভাব ফেলবে। তাহলে এই জিনিসটা থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? প্রাকৃতিক পরিবেশের উপর তো একটা প্রভাব পড়তেছে, আবার সরকার এখানে কি করছিল, আইনগত পরিবেশে কতটা মানে মেশিন ইউজ করে তোমার বর্জ্য পরিষ্কার করতে হবে, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে বলা ছিল, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। পাশাপাশি আমাদের প্রযুক্তিগত পরিবেশ আর কি সহায়তা করতে পারে, যেমন একটি বর্জ্য পরিশোধন যন্ত্র সিইপিটি বসানোর সিদ্ধান্ত দিয়েছে। এই সিইপিটি যন্ত্র দিয়ে আমরা কি করতে পারি, বর্জ্য থেকে পরিবেশের ক্ষতিকারক যে পদার্থগুলো আছে সেগুলো কি সহজে আমরা কি নিষ্কাশন করতে পারি, যেটা আগে সম্ভব ছিল না। তাই প্রযুক্তির এই দক্ষতার কারণে, প্রযুক্তির এই নতুন উদ্ভাবনের কারণে আমরা কি করতে পারি, আমাদের প্রাকৃতিক পরিবেশটাকেও যেভাবে সেভ করতে পারি, সেভাবে আমরা নতুন আইন প্রণয়ন করে আমরা যেন ভবিষ্যতে এমন কোনো কিছু যেন না হয়, আমাদের পরিবেশে যেন কোনো ধরনের জন্য ক্ষতি বা প্রভাব যেন বিস্তার না করে, সেই ক্ষেত্রেও কি আমরা সচেতন যেন থাকতে পারি। সো আমরা ইজিলি বলতে পারি যে সরকার মূলত প্রযুক্তিগত পরিবেশের উপাদানের ভিত্তিতে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, আমরা 21 নম্বর কোশ্চেনটা দেখব। 21 নম্বর হচ্ছে কুমিল্লা বোর্ড 2021। ওকে, ব্যবসা পরিবেশ কি, এটা আমি স্কিপ করলাম। ব্যবসা পরিবেশ আমরা জানি, ব্যবসা পরিবেশ কি। ব্যবসার ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, অভ্যন্তরীণ পরিবেশটা কি? আচ্ছা, যে পরিবেশের মাধ্যমে তোমার পরিচালনা পর্ষদ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যে পরিবেশের মধ্যে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী, আর্থিক কারিগরি সামর্থ্য, সুনাম, নিজস্ব সংস্কৃতি, এই বিষয়গুলো দিয়ে যে পরিবেশটা তোমার গঠিত, সেটাই হচ্ছে তোমার কি পরিবেশ, তোমার ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ। মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট গুলো কি, যেখানে তোমার বস থাকবে, এমপ্লয়ি থাকবে, ম্যানেজার থাকবে, ঠিক আছে, দেন তোমার একটা অফিসিয়াল কালচার থাকবে নিজের, এগুলোই তোমার অভ্যন্তরীণ পরিবেশ। আচ্ছা, গড় নাম্বারে বলছে, আচ্ছা, অভিজাত ও বিলাসবহুল পরিবেশের মধ্যে বেড়ে ওঠা। সুজন প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে চায়, ভালো কথা। এবার তার চাচার আমন্ত্রণে কুমারখালী বৈশাখী মেলা দেখার জন্য সে চাচার বাড়িতে বেড়াতে যায়। চাচার সাথে মেলায় গিয়ে বাণিজ্য মেলার মতো ঝলমল আলোকসজ্জা না দেখে সে বিস্মিত হয়ে গেল এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু বাঁশ বেত তৈরি হস্তশিল্প কেনে। কুটির শিল্প। শিক্ষিত উদ্যোগী যুবক সুজন ঢাকাতে এরূপ পণ্যের একটি বিক্রয় কেন্দ্র খোলার ব্যাপারে চিন্তা করছে। ওয়াও, দেখছো, এভাবে সে ঘুরে দাঁড়াইছে, নতুন কনসেপ্ট, নতুন আইডিয়া সে পাইছে। আচ্ছা, সো কুমারখালীর আয়োজনটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানগুলোর সাথে সম্পর্কিত? আচ্ছা, এটা হচ্ছে ব্যবসায়ের তোমার প্রাকৃতিক সাংস্কৃতিক পরিবেশ হবে, সাংস্কৃতিক পরিবেশের সাথে এটা সম্পর্কিত। আচ্ছা,
একটা জিনিস আগে মনে রাখবা যে এটা কেন সাংস্কৃতিক পরিবেশের সাথে ইয়া হলো, কারণ আমার উদ্দীপকে এটা ভালো করে বলা ছিল যে কুমারখালীর ওই 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 অঞ্চলটাতে একটা মেলা হয়, সেই মেলাটাকে সুজনের মামা বা চাচা যার কথা বলা আছে এখানে কি তাকে নিয়ে যায়। ঠিক আছে, এই যে মেলার যে বিষয়টা, মেলা বিষয়টা কি, মানুষ মেলাতে কেন যায়? মেলা হচ্ছে একটা সংস্কৃতির একটা অঙ্গ। ঠিক আছে, এখানে মানুষ কি করে, একসাথে হয়, এখানে হচ্ছে একটা উৎসব মুখর একটা পরিবেশ হয়। ঠিক আছে, আর সাংস্কৃতিক পরিবেশের উপাদানটাই হচ্ছে কি, যেখানে হচ্ছে একটা গোষ্ঠীর এক ধরনের চিন্তা চেতনা, সংস্কৃতি লালন কলা, তারপর হচ্ছে তোমার মূল্যবোধ, ন্যায় বিচার, মানে এই বিষয়গুলো একসাথে ভেবে, হ্যাঁ, মানে একসাথে লালন করে তোমার যেই বিষয়টা গড়ে ওঠে সেটাই তো সাংস্কৃতিক পরিবেশের উপাদান। যেখানে এখানে বৈশাখী মেলার কথা বলা হয়েছে, বৈশাখী মেলায় সাধারণত যেই বিষয়গুলো আমরা দেখে থাকি সারা বছর, প্রতি বছর আমরা যে বিষয়গুলো দেখে থাকি, এটা কিন্তু একটা সংস্কৃতির পর্যায়ে গিয়েছে, কারণ এটা কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছে। ঠিক আছে, কয়েক প্রজন্ম ধরে এটা হয়ে আসছে যে মেলাতে তোমার কি করে মেলাতে তোমার হচ্ছে নাগরদোলা আছে, হ্যাঁ, তারপর তোমার কি আছে, তোমার বিভিন্ন ধরনের তোমার পুতুল আছে, কুটির শিল্পের তোমার তৈরি তোমার আসবাবপত্র আছে। তো এই জিনিসগুলো যেহেতু একটা সংস্কৃতির পর্যায়ে পড়ে গেছে, আমরা বলতে পারি এটা সাংস্কৃতিক পরিবেশের একটা উপাদান। আচ্ছা, ঘ নাম্বারে ছিল কি, যে সুজনের উদ্যোগী চিন্তাটি কিভাবে আর্থসামাজিক ক্ষেত্রে অবদান রাখতে পারে। আচ্ছা, আর্থসামাজিক কিভাবে অবদান রাখতে পারবে, সেটা হচ্ছে অবশ্যই ইতিবাচক অবদান রাখতে পারবে, যেহেতু সে এই মেলাটা নিজের চোখে ভিজিট করেছে। কুটির শিল্প হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, কারণ এখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের তোমার যে উপাদান, ধরো বাঁশ, বেত, তারপর তোমার খেজুর পাতা, তাল, মাটি, এগুলো ব্যবহার করেই তো তোমার কুটির শিল্পটা কি গড়ে উঠেছে, তাই না? তো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো খুব সুন্দর করে প্রপার ইউটিলাইজ করে যখন আমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন এগুলো নিয়ে আমি ব্যবসা শুরু করি, তখন কিন্তু আমার সংস্কৃতিটাও এখানে মেনটেন করা হচ্ছে, পাশাপাশি কি আমি দেশের ঐতিহ্য রক্ষা করতেছি, এবং বিদেশের মাটিতেও কি আমি দেশের যে একটা পজিটিভ ইমেজ তুলে ধরতেছি। সো আমার মনে হয় এই কোশ্চেনের সাথে যে এতে মানুষের আয় বাড়বে। কেন? কুটির শিল্প যে বিষয়টা, কুটির শিল্প কিন্তু একটা জিনিস দেখবা, কুটির শিল্পর যেই ইয়াটা তোমার যত বাঁশের তৈরি তোমার আসবাবপত্র, ঠিক আছে, দেখতে যতটা ইউনিক, তোমার ব্যবহার করতেও কিন্তু ততটা সুন্দর, বা মাটির তৈরি কিছু, ঠিক আছে, এগুলো কিন্তু কি হয় যে তথাকথিত আমরা কোনো কাজ থেকে সরে আসে যখন এই কাজগুলো যখন করব, ইউনিক কাজ বা হবি হিসাবে যেগুলো যদি করি, সেটা শুধু তারপর যখন এটা মুনাফা অর্জনের অবস্থায় যাবে, সেটা শুধু তখন ইয়াই হবে না, কি জানি বলে তোমার নিজের অর্থনৈতিক স্বাধীনতাই শুধু নিশ্চিত করবে না, পাশাপাশি আমি অন্যান্য মানুষেরও কর্মসংস্থান তৈরি করতেছি, যেটার কারণে আমার কি হচ্ছে, আমার অর্থনৈতিক পরিবেশের একটা ইতিবাচক প্রভাব এখানে লক্ষ্য করা যাচ্ছে আমার সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে। তো আমি বলতে পারি যে সুজনের উদ্যোগী চিন্তাটি আর্থসামাজিক উন্নয়নে অবশ্যই ইতিবাচক ভূমিকা টেনে আনবে। আচ্ছা, তারপর আমাদের 22 নাম্বার কোশ্চেন, এখানে তো ছক কেন, ওয়াও, ছক দিয়ে দিছে। চট্টগ্রাম বোর্ড 2021 এটা আসা একটা কোশ্চেন, প্রাকৃতিক, অর্থনৈতিক, আইনগত, রাজনৈতিক। আচ্ছা, 1 2 3 4টা পরিবেশ দেওয়া আছে, আর এটা তোমার ব্যবস্থাপনা। ভালো কথা। যে অর্থনৈতিক পরিবেশটা কি, যে পরিবেশে তোমার সঞ্চয় বিনিয়োগ, মূলধন, দক্ষ মানব সম্পদ নিয়ে গঠিত, এবং ব্যবসায় এই উপাদানগুলো কি ব্যবহার করে কি অর্থের চালিকা শক্তির যোগান দেওয়া হয়, সেটাই কি অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো, এটা আমরা জানি, পড়ে আসছি, এটা স্কিপ করলাম তাই। আচ্ছা, গ নাম্বারটা কি, গ নাম্বার বলছে যে উপরের চিত্রে এক্স প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার একটি স্তর আছে। আচ্ছা, যাতে ব্যবসায় পরিবেশে দেখানো হয়েছে প্রতিষ্ঠানটি সরকারের অনুকূল আইনের কারণে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানটির বাহ্যিক পরিবেশ স্থিতিশীল থাকার কারণে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ব্যবসা সম্প্রসারণ করার চিন্তা ভাবনা তারা করছে। আচ্ছা, উদ্দীপকে এক্স প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে কোন পরিবেশগত উপাদানটি ইতিবাচক ভূমিকা পালন করছে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা আচ্ছা, কোনটা করতেছে চোখ বন্ধ করে বলা যায়, সেটা হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশে ইতিবাচক ভূমিকা পালন করতেছে। কেন? কারণ হচ্ছে ব্যবস্থাপনার একটি স্তরে ব্যবসায়িক পরিবেশ দেখানো হয়েছে। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সরকার কিছু অনুকূল আইন প্রণয়ন করে।
আমরা জানি ব্যবসার আইনগত পরিবেশ বলতে বোঝায় যে কোনো অঞ্চলে যখন বিজনেস করতে হয় সেই অঞ্চলের পরিবেশ আইন, বাণিজ্য আইন, শিল্প আইন, শ্রম আইন, বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরের আইন নীতিমালা নির্দেশনা ফলো করে কি করতে হয়, আমার কার্যাবলী সম্পন্ন করতে হয়। যেটা যদি সঠিকভাবে যদি করা যায় তাহলে কি আমার ব্যবসায় যে কার্যাবলী আছে সেটাকে আমি সুষ্ঠুভাবে পালন করতে পারবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ের অনুকূল পরিস্থিতির জন্য আমাদের দরকার কি, দেশীয় এবং আন্তর্জাতিক দুই পর্যায়তেই আমাদের কি করা উচিত, আমাদের আইনগত পরিবেশের যে উপাদানগুলো আছে সুষ্ঠুভাবে ব্যবহার করা উচিত। তাই এক্স প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে আইনগত পরিবেশের কি আছে ভাই, তোমার ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, পরে আমরা যদি দেখি ঘ নাম্বার কোশ্চেনটাকে পড়ে আসি, যে এক্স প্রতিষ্ঠানটি ব্যবসা পরিধি বাড়ানোর ক্ষেত্রে পরিবেশের যে উপাদানটি অনুকূল বলে তুমি মনে করো তা উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও। আচ্ছা, এটা কোন হবে, এটা অবশ্যই হচ্ছে বাড়ানোর ক্ষেত্রে আমার রাজনৈতিক পরিবেশের আমার অনুকূলতা দরকার। কেন রাজনৈতিক পরিবেশের অনুকূলতা দরকার? আমরা কি জানি, রাজনৈতিক পরিবেশ হচ্ছে সরকারের বড় পৃষ্ঠপোষকতা, দেন হচ্ছে তোমার রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব, দেন হচ্ছে তোমার সরকারের দেওয়া দিক নির্দেশনা ফলো করা, এগুলোই হচ্ছে তোমার রাজনৈতিক পরিবেশের উপাদান। এখানে বাহ্যিক পরিবেশের রাজনৈতিক স্থিতিশীলতাটা বিরাজ করছে, এটা কিন্তু বলাই ছিল। এখানে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা করতে পারছেন, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এইসব পরিকল্পনা সাধারণত করা যায় না। যেহেতু উদ্দীপকে আমার বলা আছে যে স্থিতিশীল পর্যায়ে আছে, সেটা কিসের মাধ্যমে সম্ভব, রাজনৈতিক পরিবেশের মাধ্যমে সম্ভব। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রতিষ্ঠানটি ব্যবসা পরিধি বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশের যে উপাদানগুলো আছে সেটা অনুকূলে আছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের লাস্ট কোশ্চেন এই স্লাইডের। আর প্যানিক হওয়ার দরকার নাই, উই আর অ্যাবাউট টু এন্ড দিস ক্লাস। এর আগে আছে আমরা আমাদের এই কোশ্চেনটা সলভ করে ফেলি, অ্যানালিসিস করে ফেলি। সিলেট বোর্ড 2021 এর একটা কোশ্চেন। আচ্ছা, কি আসছে কোশ্চেনে, যে আমাদের কি বলছে দেখো তো, আমাদের বলছে যে কত রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, যে জনগণের অর্থে সরকারের ইয়াতে যে ব্যবসা নাকি যেসব প্রতিষ্ঠান রাষ্ট্রের মাধ্যমে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসাটাকে কি বলা হয়, তোমার রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। ঠিক আছে, রাষ্ট্রীয় মাধ্যমে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সেসব প্রতিষ্ঠানকে কি বলা হয়, রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। আচ্ছা, 2 নম্বরটা দেখো যে এক মালিকানা ব্যবসা অধিক জনপ্রিয় কেন। আচ্ছা, এক মালিকানা ব্যবসা জনপ্রিয় হওয়ার মেইন কারণটাই কি, যে এখানে একজন মালিক থাকবে, একজন মালিক কি করবে, তোমার ব্যবসায় তোমার সমস্ত ধরনের তোমার সিদ্ধান্ত তোমার নিয়ে থাকবে, লাভ হলে একা ভোগ করবে, ক্ষতি হলে একাই ভোগ করবে, যে কোনো সময় সে বন্ধ করে দিতে পারে, তার কোনো জবাবদিহি করা লাগে না, কোনো আইন জটিলতা নাই, নিজের মতো করে নিজে চালাতে পারে। ঠিক আছে, সো এতগুলো সুবিধা থাকার কারণে এক মালিকানা ব্যবসা অনেক জনপ্রিয়। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে গ নাম্বারটা আমরা দেখবো। গ নাম্বারে বলছে যে একজন ভদ্রলোকের কথা বলা আছে, যে জনাব মুমিন দীর্ঘদিন ধরে শাড়ি উৎপাদন ও বিক্রি করে আসছেন। তিনি এখন ব্যবসার সাথে জড়িত, সাথে সাথে সংশ্লিষ্ট তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি শাড়ির কারখানা করে তুললেন, উন্নয়নের চিন্তা করছেন। স্থানীয় বাজারে চাহিদা দক্ষ শ্রমিক থাকায় তিনি একটি শাড়ির কারখানা গড়ে তুলবেন ভাবছেন। বর্তমানে ব্যবসা সম্প্রসারিত জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে তিনি মূলধন সংগ্রহ করছেন, এই শর্তে যে তাদেরকে তিনি লভ্যাংশ ছাড়া 7 বছরের মাধ্যমে মূলধন ফেরত দিবেন। বাহ, এটা পরেই বোঝা যাচ্ছে যে মূলধন ফেরত দিবে কিন্তু লভ্যাংশ দিবে না। হ্যাঁ, এটা কি বলছে, যে এটা কি বলছে এখানে, যে মূলধন সংগ্রহ করেছেন এই শর্তে যে তাদের তিনি লভ্যাংশ ছাড়া 7 বছরের মধ্যে তাদের মূলধন ফেরত দিবেন, তাদের সামাজিক ব্যবসার অন্তর্ভুক্ত। এটা কি একটা জনজীবন উন্নয়ন, জীবনযাত্রার মান, তাঁতিদের জীবনযাত্রার মান। এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু সৃজনশীল থেকেই কিন্তু এটা বুঝতে পারি। কি বলছে, এটা তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নের তিনি চিন্তা করতেছেন। তিনি যেহেতু শাড়ি ব্যবসায়ী, তো শাড়ি উৎপাদন বিক্রি করেন, তো তাঁতিরা কি ওই কাজে বেশি দক্ষ, তাই তাঁতিদেরকে যদি ওই কাজে তিনি যদি লাগান তাহলে কি হবে, তার বিজনেসটাও রান হবে এবং তিনি ইনভেস্টরদের থেকে টাকাও নিতে পারবেন। টাকা নিয়ে তার তাঁতিদের জীবনযাত্রার মানও যেরকম উন্নয়ন হবেন, পাশাপাশি তার বিজনেসটাও দ্বারা হবে, এবং যে প্রফিটটা হবে সেই প্রফিট দিয়ে কি বিজনেসের আরো ডেভেলপমেন্ট হবে। আর ইনভেস্টররা কেন টাকা দিবেন, কারণ এটা হচ্ছে মানুষের জীবনে মানুষের কত নিতে পারে। একটা সময় গেলে দেখা যায় যে সে সামাজিক উন্নয়ন অবকাঠামোতে কিন্তু সে নিজেকে বিলাই দিতে চায়, তো সেই ক্ষেত্রেই এই সামাজিক বিজনেসের কি আসছে, তোমার প্রচলন আসছে।
তো রাষ্ট্রীয় ব্যবসা কি একমাত্রিকা নাকি আমরা জেনেছি। সো জনাব মমিনের নতুন ব্যবসা গড়ে তোলার পিছনে পরিবেশের কোন উপাদানের প্রভাব লক্ষণীয়, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে কি পরিবেশ হবে, তোমার অর্থনৈতিক পরিবেশের উপাদান লক্ষণীয়, যে পরিবেশে তোমার মূলধন, বিনিয়োগ, সঞ্চয়, ব্যাংক ঋণ ইত্যাদি সমন্বয়ে গঠিত। এখানে জনাব মমিন দীর্ঘদিন ধরে শাড়ি বিক্রি করে আসতেছে। তিনি দক্ষ শ্রমিকের অভাব, সহজলভ্যতার দিকটি বিবেচনা করেন। যেহেতু এখানে তোমার দক্ষ শ্রমিকের কথাটা বলা আছে, এন্ড দক্ষ শ্রমিকটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে অর্থনৈতিক পরিবেশের ইতিবাচক প্রভাবের কারণে জনাব মমিন এই নতুন ব্যবসা স্থাপনে কি ভূমিকা রেখেছে। আর ঘ নাম্বারটা হচ্ছে সামাজিক ব্যবসা। ঠিক আছে, এটা তোমাদেরকে শুরুর আগেই বলে দিয়েছিলাম যে সামাজিক ব্যবসার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তোমার কি মূলধন, সরি এটা হচ্ছে মুনাফা অর্জনের জন্য এটা তোমার গঠিত হয় না। সামাজিক ব্যবসার মেইন উদ্দেশ্য হচ্ছে সমাজের একটা প্রবলেম, সমাজের একটা সমস্যা দূর করে সমাজের তোমার নিম্ন শ্রেণী বা ভূমিহীন মানুষ বা যারা দুস্থ দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিতটাই মূলত এই ব্যবসার মূল উদ্দেশ্য। এই ব্যবসা হচ্ছে মুনাফা অর্জন করবে, কিন্তু মুনাফা অর্জনটা সম্পূর্ণ তাদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের কি কাজে লাগানো হবে, এবং একটা সময় শেষে যে ইনভেস্টররা তোমার যে মূলধনটা বিনিয়োগ করছেন সেটা কি তাদেরকে ফেরত দেওয়া হবে। এই জন্যই এটাকে কি সামাজিক বিজনেস মডেল বলা হয়, যে সমাজের চাহিদার লক্ষ্যে যখন কি মানুষ এগিয়ে আসে, সাহায্য করে মানুষকে। তো উদ্দীপকেও দেখা যাচ্ছে যে জনাব মমিন 7 বছরের মাধ্যমে মূলধন ফেরত দিবেন এই প্রত্যাশায় তিনি যে মূলধন কালেক্ট করে তার শাড়ি কারখানা স্থাপন করেছেন। হ্যাঁ, এই কারণে দেখা যাবে তাদের তাঁতিদের যে জীবনযাত্রার মানটা উন্নয়ন হবে। সো আমি ইজিলি বলতে পারি সামাজিক ব্যবসা এসব বৈশিষ্ট্যের কারণেই গতানুগতিক ব্যবসা থেকে ভিন্ন ধরা হয়। আচ্ছা, সো এভরিওয়ান, এটাই ছিল হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 টেস্ট পেপার সলভিং ক্লাস। আমরা 2 পার্টে ভিডিওটা করেছি, 2টা পার্টেই আমরা মোট 23টা কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, সলভ করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা এটাতে অনেক উপকৃত হবা, বুঝতে পারবা। এই অ্যানালাইসিসের মাধ্যমে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবা যে তোমরা মেইন যে টপিকটা, যে একটা চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসতেছে, দেন কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো জানলে আমাদের সামনে যে এইচএসসি পরীক্ষা, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা ইজিলি কিন্তু করতে পারবো, কেন বলে ভালো একটা মার্কস পেতে পারবো। যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট একটু মার্কস পেতে কঠিন হয়, রাইট? কিন্তু আমরা যদি রেলিভেন্ট ওয়েতে যদি চিন্তা করি এন্ড যদি আমরা রেলিভেন্ট লেখাটা যদি লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এক্সপেক্টেড লেভেল থেকেও কিন্তু আমরা বেশি মার্কস পেয়ে যেতে পারি। সো সেই জন্যই আমরা চেষ্টা করেছি এই টেস্ট পেপার সলভিং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে মেইন কনসেপ্টটা দিয়ে দেওয়ার। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যখন তুমি সৃজনশীল কোশ্চেনটা লিখবা, হ্যাঁ, সবসময় চিন্তা করবা তোমাকে এক্সাক্ট যা জানতে চাওয়া হয়েছে সেটা দিবা। ভুংচুং আছে না, যে একদম শুরুর দিকে অনেক কথা লাগবে, এগুলা না, এক্সাক্ট যেটা চাইছে সেটা দিয়ে ওইটা রিলেটেড কিছু কথা লিখবা। তাহলে এক্সামিনার দেখবেন যে তোমার যে কথা তুমি লিখেছো কম লিখো আর বেশি লিখো, ওইটা না, প্রাসঙ্গিক তোমার হয়েছে কিনা, সেই প্রাসঙ্গিক কথা থাকলে তুমি অবশ্যই ভালো নাম্বার পাবা। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টার 2 এর এই ক্লাস। সামনে আবার দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।